দেখো স্টুডেন্ট, এর আগে আমরা ক্লাস 7-এর অঙ্ক করিয়েছিলাম। কোষে দেখি 1.1। আজকে আমরা করব নিজে করি 1.2 ঐকিক নিয়মের অঙ্ক। বলছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। এখানে ওই চাকা কতবার ঘুরবে মানে চাকা ঘোরার পরিমাণটা বের করতে দিয়েছে। তাহলে যেটা বের করতে দিবে সেটা আমাকে কি করতে হবে, ডান দিকে লিখতে হবে। আমি লিখে নিয়েছি। দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কমা দিবা, তারপর ডান দিকে কি লিখতে হবে, চাকা ঘোরার পরিমাণ, চাকা ঘোরার পরিমাণ। আর এদিকে লিখতে হবে গতিবেগ, এদিকে গতিবেগ। আমাকে বলেছে 77 মিটার পথ যেতে 55 বার ঘুরে। 77 মিটার, গতিবেগটা যেহেতু মিটারে দিয়েছে মিটারে দিয়ে দাও। 77 মিটার পথ যেতে 55 বার ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে। তো এখানে দেখো আমরা একটা সম্পর্ক তৈরি করতে হয়। 77 মিটার পথ যেতে যদি 55 বার ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে চাকাটা নিশ্চয়ই বেশি ঘুরবে। তাহলে কম গতিবেগ কম ঘুরছে, আর বেশি গতিবেগ বেশি ঘুরছে। কমলে কমছে, বাড়লে বাড়ছে। সম্পর্কটা এইভাবে ধরতে হয়, কমলে কমছে, বাড়লে বাড়ছে। তাহলে আমরা লিখব সম্পর্কটি সরল সম্পর্ক। যে এখানে গতিবেগের সঙ্গে চাকা ঘোরার সরল সম্পর্ক। তাহলে 77 মিটার পথ যেতে চাকাটি 55 বার ঘুরে, 55 বার ঘুরে। তাহলে 1 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। 77 মিটার পথ যেতে যতবার ঘুরবে 1 মিটার পথ যেতে নিশ্চয়ই কম ঘুরবে। কমলে ভাগ, কমলে কি করতে হবে, ভাগ 77কে 55কে 77 দিয়ে। তাহলে 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। দেখো 1 মিটার পথ যেতে যতবার ঘুরবে 98 মিটার পথ যেতে নিশ্চয়ই বেশি ঘুরবে। তাহলে বাড়লে গুণ 55/77 ইন্টু 98। 11 দিয়ে কাটো, 5 11 55, 7 11 77, 7 1 7, 7 14 98। তাহলে 5 14 কত হচ্ছে 70, তাহলে 70 বার ঘুরে। তাহলে অতএব চাকাটি 98 মিটার পথ যেতে 70 বার ঘুরে। এরপরে দেখো 2-এরটা, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। প্রত্যেক সপ্তাহে মানে এক সপ্তাহে একদিন যায়, তাহলে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। সাঁতার শিখার দিন আমাকে বের করতে দিয়েছে। তাহলে প্রত্যেকটা অঙ্কতে কিন্তু লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। আমাকে এখানে বের করতে কি দিয়েছে, যে সাঁতার শিখার দিন, তাই তো। তাহলে যেটা বের করতে দিবে সেটা ডান দিকে লিখবো, সাঁতার শিখার দিন। আর এদিকে তাহলে কি হবে, দিন সংখ্যা, এদিকে দিন সংখ্যা। তাহলে এক সপ্তাহ মানে 7 দিনে যায় একদিন, 7 দিনে যায় একদিন, তাহলে 364 দিনে কত যাবে। তাহলে এখানে সম্পর্কটা কি হবে, দেখো এখানে দেখো 7 দিনে যদি একদিন যায়, তাহলে 364 দিনে নিশ্চয়ই বেশি দিন যাবে। কম দিন কম যাবে, বেশি দিন বেশি যাবে। কমলে কমছে, বাড়লে বাড়ছে। তাহলে এখানে দিন সংখ্যার সাথে সাঁতার শেখার সরল সম্পর্ক। তাহলে আমি এবার অঙ্ক করতে চলে আসি, যে 7 দিনে যায় একদিন, তাই তো। 7 দিনে যায় একদিন, তাহলে একদিনে কয় দিন যাবে। 7 দিনে সাঁতার শিখতে যাই লিখো, তাহলে বুঝতে পারবে ভালো। 7 দিনে সাঁতার শিখতে যায়, 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, তাই তো, একদিন। তাহলে একদিনে কত যাবে, 7 দিনে যদি একদিন যায় তাহলে একদিনে কম যাবে। তাহলে কমলে কি হবে, ভাগ, তাহলে 1/7 দিন। তাহলে এবার 364 দিনে বের করতে হবে। 364 দিনে যায় সাঁতার শিখতে, আচ্ছা যাই আমি দুবার দিয়ে দিয়েছি। 364 দিনে যায় সাঁতার শিখতে, একদিনে যত দিন যাবে 364 দিনে নিশ্চয়ই কি হবে, বেশি হবে। তাহলে বাড়লে কি হয়ে যাবে, গুণ 7 1 7, 5 7 35, 7 2 14, তাহলে 1 ইন্টু 52, তাহলে কত হবে 52। তার মানে 364 দিনে যায় কত, 52 দিন। দেখো এবার 3-এরটা, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে।
120টা কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায়, মানে এক দিস্তায় 24টি কাগজ আছে, তাহলে কত দিস্তা কাগজ কিনবে, কত দিস্তা কাগজ কিনবে। তাহলে এখানে আমাকে বের করতে দিয়েছে যে কত দিস্তা কাগজ কিনবে। তাহলে একদিকে আমি লিখব কাগজের পরিমাণ, একদিকে কাগজের পরিমাণ, একদিকে দিস্তার পরিমাণ, তাই তো। তাহলে কাগজ আমার কতটা ছিল, 24টি, 24টি কাগজে এক দিস্তা, তাহলে 120টা কাগজের প্রয়োজন আছে, তাহলে কত দিস্তা কাগজ লাগবে। 24টি কাগজে এক দিস্তা, 120 কাগজে কত দিস্তা হবে। তাহলে এখানে 24টা কাগজে যদি এক দিস্তা হয় তাহলে 120 কাগজে নিশ্চয় বেশি হবে, কমলে কমছে বাড়লে বাড়ছে, তাহলে সম্পর্কটা কি হবে, কমলে কমবে বাড়লে বাড়বে, তাহলে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটা হলো এখানে কাগজের পরিমাণের সঙ্গে দিস্তার সরল সম্পর্ক। তাহলে এবার কি লিখব, 24টি কাগজে আমাকে কোশ্চেনটা কি দিয়েছে, কত দিস্তা কাগজ কিনবে। 24টি কাগজে এক দিস্তা, এক দিস্তা, আচ্ছা 24টি কাগজে যদি এক দিস্তা হয় তাহলে একটি কাগজে নিশ্চয়ই কম দিস্তা হবে, তাহলে কমলে ভাগ, 1/24 দিস্তা। তাহলে 120টি কাগজে, আচ্ছা একটি কাগজে যত দিস্তা হবে তাহলে 120টি কাগজে বেশি হবে, বাড়লে গুণ হয়, কমলে ভাগ আর বাড়লে গুণ, এটাই মনে রাখবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা কাটো, 12 দিয়ে যদি কাটি 12 দুগুণে 24, এটা 12 এককে 12, আর এখানে একটা শূন্য বসে গেল, 2 এককে 2, 5 দুগুণে 10, তাহলে 1 গণিত 5 সমান কত হবে, 5 দিস্তা। তাহলে অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে, অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে, বুঝতে পারলে। তারপরে 4এরটা দেখো, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত। তাহলে আমি লিখে নিয়েছি, দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো বা অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, যেটা ভালো বুঝবে সেটা লিখবে। তাহলে এখানে আমাকে ডিমের সংখ্যা বের করতে দিয়েছে, সরি ডিমের দাম। তাহলে ডিমের দামটা কোথায় হবে, ডান দিকে ডিমের দাম, আর একদিকে ডিমের সংখ্যা, তাই তো, ডিমের সংখ্যা। তাহলে কতটা ডিম ছিল, 1 ডজন, তাহলে 1 ডজন মানে কতটা, 1 ডজন মানে হচ্ছে 12টি, তাই তো। তাহলে 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে 32টি ডিমের দাম কত। তো বলো, 12টা ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে 32টা ডিমের দাম নিশ্চয়ই বাড়বে, কম ডিম কম দাম, বেশি ডিম বেশি দাম, বুঝতে পেরেছ, কমলে কমছে বাড়লে বাড়ছে, তাহলে এখানে হবে সরল। দেখো আমি লিখে নিয়েছি এখানে ডিমের সংখ্যার সাথে ডিমের দামের সরল সম্পর্ক। তাহলে কি লিখবা, 12টি ডিমের দাম, তাই তো, 12টি ডিমের দাম কত টাকা, 12টি ডিমের দাম 48 টাকা। 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত, একটি ডিমের দাম নিশ্চয়ই কমবে, তাহলে কম হলে বলেছি ভাগ হবে, তাহলে 48/12 টাকা। আমাকে 32টা ডিমের দাম বের করতে বলেছে। দেখো 12টা ডিমের দাম 48 টাকা বলে দিয়েছে, ডাইরেক্টলি কি আমরা 32টা ডিমের দাম বের করতে পারবো, যে কোনো জিনিসে আগে একটা জিনিসের দাম বের করতে হবে, তাহলে একটা ডিমের দাম যখন বেরিয়ে যাবে তাহলে 32টা ডিমের দাম বেরিয়ে যাবে। তাহলে একটা ডিমের দাম যত টাকা হবে 32টা ডিমের দাম নিশ্চয়ই বাড়বে, তাহলে বাড়লে কি হবে, গুণ, 48/12 × 32, তাহলে 2 দিয়ে কাটো, 6 দুগুণা 12, 16 দুগুণে 32, আবার যদি 2 দিয়ে কাটো 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16, 3 এককে 3, 3 16 48, ঠিক আছে। তাহলে 16 × 48 কত হয়, 128 টাকা, 6 8 48 8, হাতে পড়লো 4, 8 একে 8 আর 4 12, তাহলে 128 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত, 128 টাকা। তারপর 5এরটা দেখো, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজটি শেষ করা যাবে। তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে, আমাকে দিন সংখ্যা বের করতে দিয়েছে, আর এখানে কাজের পরিমাণ। তাহলে যেটা বের করতে দিয়েছে সেটা আমরা কোন দিকে লিখব, ডান দিকে লিখব। তো আমি লিখে নিয়েছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে হচ্ছে দিন সংখ্যা, একদিকে দিন সংখ্যা আর একদিকে হচ্ছে কাজের পরিমাণ, কাজের
পরিমাণ। তাহলে কাজের পরিমাণটা আমাকে কিন্তু ঘন্টাতে দিয়েছে। তো বলেছে 5 ঘন্টা কাজ করলে 30 দিন লাগে, আর 6 ঘন্টা কাজ করলে কত দিন লাগবে। 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটা কাজ শেষ করা যায়, তাহলে 6 ঘন্টা কাজ করলে কত দিন লাগবে। তো এখানে বলো, কোনো কাজ যদি আমি 5 ঘন্টা ধরে করি, একটা বাড়ি যদি আমি 5 ঘন্টা ধরে তৈরি করি, তাহলে 30 দিন, মানে প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করছি, তাহলে কাজটা 30 দিনে সম্পূর্ণ হবে। তাহলে 6 ঘন্টা করে কাজ করলে নিশ্চয়ই আরও কম দিন লাগবে। তাহলে কম সময় বেশি দিন লাগছে, আর বেশি সময় হলে কম দিন লাগছে। তাহলে সম্পর্কটা কি হচ্ছে এখানে? এখানে সম্পর্কটা হচ্ছে কিন্তু ব্যস্ত। দেখো বিপরীত হয়ে যাচ্ছে না, কমলে বাড়ছে আর বাড়লে কমছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে নাও, এই যে এখানে কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। ঠিক আছে, কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। তাহলে আমি কি লিখব, যে 5 ঘন্টা করে কাজ করলে, 5 ঘন্টা করে কাজ করলে কাজটি 30 দিনে শেষ হয়। 30 দিনে শেষ হয়। 5 ঘন্টা করে কাজ করলে কাজটা 30 দিনে শেষ হয়। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে, 1 ঘন্টা করে কাজ করলে কাজটা তাহলে নিশ্চয়ই বেশি সময় নেবে। তাহলে বেশি হলে কি হবে, গুণ 30 × 5, এত দিনে শেষ হয়। তাহলে এবার যদি 6 ঘন্টা করে কাজ করা হয়, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে, দেখো 1 ঘন্টা করে কাজ করলে যদি সময় আমার বেশি লাগে, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে সময় নিশ্চয়ই আরও তার থেকে কি হবে, কম হবে। তাহলে কম হলে কি হবে, ভাগ। তাহলে 30 × 5/6, 6 × 6, 5 × 6 30, তাহলে 5 × 5 = 25 দিন। 25 দিনে শেষ হয়। তাহলে লিখে দিবা, অতএব 6 ঘন্টা করে কাজ করলে কাজটি 25 দিনে শেষ হয়। বুঝতে পেরেছ? এবার 6 নাম্বার দেখো, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2007 মূল্য কত টাকা। তাহলে আমাকে একদিকে কি করতে বলেছে, মূল্য বের করতে দিয়েছে, তাই তো। তাহলে যেটা বের করতে দিয়েছে সেটা আমি ডান দিকে লিখব, তোমরা উপরে লিখে নিবা, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে এদিকে মূল্যটা কিসে দিয়েছে, মূল্যটা টাকায় দিয়েছে, তাহলে টাকা লিখে দাও। আর একদিকে হচ্ছে তোমার সম্পত্তির পরিমাণ, তাহলে কত ছিল, 5/7 মূল্য 2825 টাকা। তাহলে 2/7 মূল্য কত টাকা। তো 5/7 মূল্য যত টাকা হবে 2/7, তাহলে 2/7 মূল্য নিশ্চয়ই কি হবে, কম হবে। তাহলে বেশি সম্পত্তি বেশি টাকা, কম সম্পত্তি কম টাকা। তাহলে এখানে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। দেখো এখানে সম্পর্কটি সরল সম্পর্ক। তাহলে আমি লিখব কি, 5/7 মূল্য, দেখো 5/7 মূল্য কত টাকা, 2825 টাকা। তাহলে 1 অংশের মূল্যটা কত হবে। দেখো তোমরা, আমি বলেছি ঐকিক নিয়মের অঙ্কতে 1 অংশ মানে সব সময় কি ধরতে হবে, বেশি না কম। তাহলে কম হলে কি হবে, ভাগ হবে। 2825কে 5/7 দিয়ে ভাগ, এত টাকা বের হলো। তাহলে এবার আমার 2/7 মূল্যটা বের করতে হবে। তো 1/7 মূল্য যদি কম হয়, হ্যাঁ, মানে যেটা হবে 2/7 মূল্য বেশি হবে, তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে 2825/5/7 ইন্টু কত, 2/7 সমান, এই 5/7টাকে আমি যদি উল্টে দিই, তাহলে 2825 ইন্টু 7/5 ইন্টু 2/7। এই যে 5/7টাকে আমি ভাগটাকে গুণ করে উল্টে দিয়েছি, 7 কেটে দাও 5 দিয়ে, 5 1 5, এখানে 5 5 25, তাহলে 3 বাকি থাকলো, 32, 5 6 30, আবার 2 বাকি থাকলো, তাহলে 25, 5 5 25। এটাকে যদি এবার গুণ করা হয়, 5 2 10 শূন্য, হাতে পড়লো 1, 6 2 12 আর 1 13 3, হাতে পড়লো 1, 5 2 10 আর 1 11, তাহলে 1130 টাকা। তাহলে লিখে দিবা 2/7 মূল্য 1130 টাকা। ওকে, 7এরটা দেখো, বলছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে
কত সপ্তাহ চলবে, মানে দিন সংখ্যা বের করতে দিয়েছে। তো প্রথমেই লিখে নিবা গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে একদিকে আমি লিখব দিন সংখ্যা, একদিকে লিখব দিন সংখ্যা, আর একদিকে কি হবে সৈন্যের সংখ্যা। সৈন্যের সংখ্যা, সৈন্যের সংখ্যা কত দিয়েছে? সৈন্যের সংখ্যা বলছে যে 48 জন সৈন্য একটা খাবার কি করেছে, 48 জন সৈন্যর খাবারটা যায় 7 সপ্তাহ। তা আমি তো এটা দিন লিখেছি, তাহলে 7 7 কত হয় 49 দিন। 7 সপ্তাহ দিয়েছে, এক সপ্তাহ হয় 7 দিনে, তাহলে 7 সপ্তাহ কি হবে 7 7 49 দিন। তাহলে ওই দলে বলছে যে আরও 8 জন যোগ করেছে, আগে ছিল 48, তার সঙ্গে আরও 8 জন যদি যোগ করে তাহলে এখন হয়ে যাবে কত 56 জন। এটা সৈন্যর সংখ্যা জনে দিয়েছে। তাহলে 56 জনের কত দিন চলবে? তা 48 জন সৈন্য একটা খাবার যত দিন ধরে খাবে, 56 জন সৈন্য যদি যোগ দেয় ওখানে হয়ে যায়, তাহলে খাবারটা নিশ্চয়ই কম দিন চলবে। তাহলে কম সৈন্য বেশি দিন খাবার যাবে, আর বেশি সৈন্য কম কম দিন চলবে খাবারটা। তাহলে বাড়লে কমছে, বাড়লে কমছে, আর কমলে বাড়ছে, মানে সম্পর্কটা বিপরীত হয়ে যাচ্ছে। কমলে বাড়ছে, বাড়লে কমছে, বিপরীত হলে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানেই বিপরীত, এটা কিন্তু মনে রাখবে। দেখো আমি লিখে নিয়েছি এখানে সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, 48 জন সৈন্যের 48 জন সৈন্যর খাবার মজুত আছে 49 দিনের। তাহলে একজন সৈন্যর খাবার মজুত আছে, তাহলে 48 জন সৈন্যর খাবারটা যতদিন চলবে, একজন যদি সৈনিক হয় তাহলে সেই খাবারটা বেশি দিন চলবে। তাহলে 49 ইন্টু 48 এতদিনের। এবার 56 জন সৈন্যর খাবার মজুত আছে, তাহলে একজন সৈন্য যে খাবারটা খাবে 56 জন খেলে পরে কম, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে কম দিন হবে। তাহলে কমলে কি হবে, ভাগ হবে। তাহলে 49 ইন্টু 48 বাই 56। 7 দিয়ে যদি কাটো, 7 7 49, 7 8 56, 8 1 8, 6 8 48। তাহলে 7 ইন্টু 6, তাহলে কত দিন হচ্ছে 42 দিন। তাহলে অতএব খাবারটি 42 দিন চলবে। বুঝতে পেরেছ? এবার 8এরটা দেখো, 8এরটা কি বলছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে সকলের আর কত দিন চলবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখে নিবা দিন সংখ্যা বের করতে দিয়েছে। তাহলে আমি একদিকে দিন সংখ্যা আর একদিকে নাবিকের সংখ্যা লিখে, দেখো কি বলেছিল, 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। তাহলে আমি লিখে নিয়েছি 50 জন নাবিকের 16 দিন খাবারটা মজুত আছে। বলছে 10 দিন পরে, মানে 10 দিন খাওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে 10 দিন যদি খাওয়া হয়ে যায় তাহলে এখন থাকছে 6 দিন, মানে 50 জন নাবিকের ওই খাবারটা এখন 6 দিনের কিন্তু মজুত আছে। 10 দিন পরে কি করলো, আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিয়েছে। তাহলে ছিল 50, তার সঙ্গে আরও 10 যোগ করেছে, তাহলে হয়ে গেল এখন কত 60। তাহলে 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুত আছে, সেখানে আরও 10 জন এসে, মানে এখন 60 জন নাবিকের কতদিন খাবারটা চলবে? তাহলে যখন কম নাবিক ছিল তখন যেই দিনটা এখন বেশি নাবিক, তাহলে এখন দিন সংখ্যাটা কি হবে, নিশ্চয়ই কমে যাবে। 50 জন নাবিকের যে খাবারটা 6 দিনে খেত, 60 জন নাবিক হয়ে গেলে সেই খাবারটা এখন কম দিন চলবে। তাহলে কম নাবিক বেশি দিন, আর বেশি নাবিক কম দিন, কমলে কমছে, বাড়লে বাড়ছে। তাহলে সম্পর্কটা হচ্ছে কি, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি এখানে লিখে নিয়েছি এখানে সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবে কি, 50 জন নাবিকের খাবারটি চলে, দেখো আমি কি লিখলাম, 50 জন নাবিকের 6 দিনের খাবার, 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুত আছে। তাহলে একজন নাবিকের কি হবে, 50 জন নাবিক যদি 50 জন নাবিক যদি 6 দিন মিলে খাবারটা খায়, তাহলে একজন নাবিক কি শেষ করতে পারবে, বেশি দিন যাবে। তাহলে 6 ইন্টু 50 দিনের খাবারটা মজুত আছে। এবার আমাকে 60 জনের বের করতে দিয়েছে। তাহলে একজন নাবিক যেই পরিমাণ খাবারটা খেত, 60 জন যদি নাবিক চলে আসে নিশ্চয়ই কম হবে, দিনটা কমে যাবে। তাহলে 60 দিয়ে ভাগ হয়ে যাবে, 6 1 6, 6 10 60, 10 1 10, 5 10 50। তাহলে পেলাম কত, 5 দিনের খাবারটা মজুত আছে। তাহলে লিখব কি, অতএব 60 জন নাবিকের 5 দিন খাবারটি চলবে। বুঝতে পেরেছ? এবার 9টা দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। এই যে দিন বলেছে, কত দিন, এর তলে দাগ দিবা, দিন সংখ্যা বের করতে দিয়েছে।
তাহলে আমি আগে এখানে লিখে নিব কি গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে একদিকে আমার আসবে দিন সংখ্যা, একদিকে দিন সংখ্যা আর একদিকে কি আসবে লোক সংখ্যা, তাই তো 20 জন লোক। তাহলে একদিকে আসবে আমার লোক সংখ্যা, এটা জনে দিয়েছে। তাহলে 20 জন লোক কাজটা 30 দিনে করে, তাই তো সেটাই বলেছে 20 জন লোক একটা কাজ 30 দিনে সারানোর সম্পন্ন করে। কিন্তু 6 দিন পরে, 6 দিন পর মানে 6 দিন কাজ করা হয়ে গেছে, তাহলে এখন আছে 24 দিন। মানে তোমাকে কি বুঝতে হবে যে 20 জন লোকে একটা কাজ যদি 24 দিনে সম্পূর্ণ করে, আবার বলেছে ওখানে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, তাহলে 8 জন লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে 20 - 8 মানে এখন আছে 12 জন, তাহলে 12 জন লোকে ওই কাজটা কত দিনে সম্পূর্ণ করবে। তো 20 জন লোকে যদি 24 দিন লাগায় তাহলে 12 জন লোকে নিশ্চয়ই বেশি সময় লাগাবে, বেশি লোক কম দিন আর কম লোক বেশি দিন, তাহলে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এখানে সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি এবার লিখে নিব যে 20, দেখো আমি লিখে নিয়েছি 20 জন লোক 24 দিনে কাজটি সম্পূর্ণ করবে। তাহলে একজন লোক কি হবে, একজন লোক নিশ্চয় কাজটাতে বেশি সময় লাগাবে, তাহলে বেশি যদি সময় লাগায় তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এত দিনে কাজটি সম্পূর্ণ করবে। তাহলে এবার আমাকে বের করতে হবে কত 12 জন লোকে। তাহলে 12 জন লোক, একজন লোকে কাজটা যতদিন সময় লাগাবে 12 জন লোকে নিশ্চয় তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো মানে কম সময় লাগবে। তাহলে কম হলে কি হবে ভাগ 12 দিয়ে ভাগ। তাহলে 12 দিয়ে যদি কাটি 12 দুগুণ 12 এককে 12, 12 দুগুণে 24, তাহলে আমি পেলাম 40 দিনে কাজটি সম্পূর্ণ করবে। তাহলে 12 জন লোকে কি 40 দিনে কাজটা সম্পূর্ণ করবে? তোমরা এখানে ভালো করে দেখো, এখানে বলছে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটি শেষ করবে। তো আমার কিন্তু অলরেডি 6 দিন কিন্তু কাজটা করা হয়ে গেছিল। হ্যাঁ, 6 দিন কাজটা করা হয়ে গিয়েছিল। তাহলে এখন যদি আমার 40 দিন হয় আর 6 দিন যদি কাজটা করা হয়ে যায় তাহলে আমার কত হচ্ছে 46 দিন। তাহলে অতএব, তাহলে আমি লিখে নিলাম দেখো 12 জন লোকে 46 দিন, মানে এখানে 40 দিন তো মানে কাজটা হচ্ছে, আর আগে কিন্তু আমার 6 দিন করা অলরেডি হয়ে গেছে। তাহলে 46 দিন, 40 আর 6 46 দিনে কাজটা সম্পূর্ণ হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো 12 অঙ্কটা, 10 অঙ্কটা কি বলেছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? 10। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমি লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে আমাকে 3টে জিনিস মনে রাখতে হবে। একটা কি আমার কি প্রথম হবে কৃষক সংখ্যা, প্রথম কৃষক সংখ্যা জনে দিয়েছে, তারপরে হচ্ছে আমার কি দিন সংখ্যা, দিন সংখ্যা, তারপরে বের করতে দিয়েছে আমার জমির পরিমাণ, তাহলে যেটা বের করতে দিবে সেটা শেষে হবে জমির পরিমাণ। জমির পরিমাণটা কিন্তু বিঘাতে দিয়েছে, জমির পরিমাণটা বিঘাতে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমার প্রথমে আছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? তো দেখো আমি যদি সম্পর্কটা দেখি, প্রথমে কৃষকের সঙ্গে জমির, 25 জন কৃষক 15 দিনে যদি জমি 15 বিঘা যদি জমি চাষ করতে পারে তাহলে 30 জন কৃষক নিশ্চয়ই বেশি পারবে। কম কৃষক কম বিঘা জমি চাষ করবে, বেশি কৃষক বেশি বিঘা জমি চাষ করবে। তাহলে এখানে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। দেখো অঙ্কটা একটু লং হয়ে যেত, ভিডিওটা লং হয়ে যেত, তাই আমি করে নিয়েছি। এখানে এখানে কৃষকের সঙ্গে জমির সরল সম্পর্ক হয়েছে। এবার দিনটা দেখো, দিন 12 দিনে যদি 15 বিঘা জমি চাষ করতে পারে তাহলে 16 দিনে নিশ্চয়ই বেশি জমি চাষ করবে। তাহলে দিন সংখ্যার সাথেও এখানে জমির পরিমাণের কি হচ্ছে সরল সম্পর্ক হচ্ছে। তাহলে আমি লিখেছি এখানে দিনের সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। এবার কি লিখবে যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একজন কৃষক 12 দিনে নিশ্চয় কম জমি চাষ করবে, তাহলে কম হলে কি করব ভাগ করে দেব। এবার একজন কৃষক একদিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? 12 দিনে যত বিঘা করত একদিনে কি করবে আরও কম করবে, তাহলে কম হলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, এক এক করে বেরিয়ে গেল। এবার আসবে 30 জন কৃষক একদিনে বেশি জমি চাষ করতে পারবে, তাহলে বেশি ওই জন্য 30 গুণ করে দিয়েছি। এবার 30 জন কৃষক 16 দিনে, একদিন ছিল এবার 16 দিনে, তাহলে 30 জন কৃষক একদিনে যেই জমিটা চাষ করছিল তাহলে 30 জন কৃষক 16 দিনে নিশ্চয়ই কি করবে
16 দিনে বেশি করবে। তাহলে আমি তোমরাকে এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো যে আগে আমার ছিল 15 ইন্টু 30 বাই 25 ইন্টু 12, তাই তো। এবার 30 জন কৃষক, এই যে দেখে নাও, 30 জন কৃষক 16 দিনে তাহলে বেশি জমি চাষ করতে পারবে। তাহলে বেশি হলে কি হবে, 16 গুণ হয়ে গেল, বাড়লে গুণ আর কমলে ভাগ। এবার যদি আমি কাটি 5 দিয়ে, 5 3 15, 5 5 25, 5 1 5, 5 6 30, 6 1 6, 6 2 12, 2 1 2, 8 2 16, তাহলে 3 ইন্টু 8, তাহলে কত হবে 24 বিঘা, তাই তো। তাহলে দেখো আমি 24 বিঘা পেয়েছি, তোমরা বুঝতে পারতে না তাই বুঝিয়ে দিলাম। তো 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারবে, লিখে নিবে। ওকে, বাই।